বাজেটের জনকল্যাণমূলক দিক কি, ক্ষতিকর দিক কি, বা এই বাজেটকে এই যে বিশেষ যে পরিস্থিতি, করোনাকালীন পরিস্থিতি, এই সবকিছু মিলিয়ে অর্থনীতিবিদরা কিভাবে দেখছেন বাজেটের যে লক্ষ্য সেটি আসলে কি, এই সবকিছু নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ডক্টর রেজা কিবরিয়া। ডক্টর কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো রেজা ভাই, আমি প্রথমেই যেটাতে যেতে চাই যে বাজেট নিয়ে আপনি সাম্প্রতিক সময়ে একটি মন্তব্য করেছেন এবং আপনি বলেছেন যে এই বাজেট হচ্ছে দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত আছে। আমরা যদি এই প্রসঙ্গটা থেকে যদি আলোচনাটা শুরু করি, আপনার কাছ থেকে জানতে চাই যে দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত বলতে আপনি কি বলছেন? এটা আমি প্রথমে বলতে চাই যে অর্থমন্ত্রী এটা পেশ করার সময় লোকে বুঝতে পেরেছে, যারা এসব বাজেটের কাজ যারা বুঝে, যে এটা একটা ব্যর্থ বাজেট। ওনার মুখ থেকে যখনই বের হয়েছে কথাগুলি, আমরা সবাই এটা আন্দাজ করতে পারছি। এটা মেইন সমস্যা আমাদের বাজেট পলিসিতে হলো টাকার অপব্যবহার এবং টাকা চুরি। এই দুইটা সমস্যা আমার মনে হয় বাজেটের 40% টাকা এই দুইটা সমস্যার জন্য নষ্ট হয়। সো আপনি এখানে এই খাতে 2% বাড়ালেন, সেটা খুবই সুন্দর কথা, কিন্তু ওই খাতে যে 40% টাকা চুরি হয় সেটা বোধহয় বেশি গুরুত্বপূর্ণ। ওটাকে কোনো গুরুত্ব উনি দেননি এবং এটাকে রোধ করার কোনো ব্যবস্থা যে সরকার ডিক্লেয়ার করবে এই ধরনের কোনো, বরং দুর্নীতির বিভিন্ন সুবিধা উনি করে দিয়েছেন। বড় প্রজেক্টকে উনি রক্ষা করেছেন। বড় প্রজেক্ট সবাই চায়, কারণ বড় ঘুষ পাওয়া যায়, বড় কমিশন পাওয়া যায়। জনগণের কাজে অনেক সময় ওই ধরনের টাকা একজনের কাছে যায় না, সেজন্য তারা চায় না, ওই ধরনের প্রজেক্ট তারা চায় না, সহজ কথা। সো আর উনি ব্যবসায়ী, উনি ওনার ব্যবসায়ীর বড় ব্যবসায়ীর একটা ক্লাসকে উনি সাহায্য করার জন্য এই বাজেটটা দিয়েছেন এবং আমি মনে করি তারা হয়তো উপকৃত হবে। কিন্তু ওনার চিন্তা করা উচিত ছিল জনগণের কথা, দেশের কথা, সেটা উনি করেননি। এটা একটা শ্রেণীভিত্তিক বাজেট এবং এটা যাদের 20,000 10,000 কোটি ওই ধরনের টাকা আছে তাদের জন্য এটা সুবিধাজনক একটা বাজেট। কিন্তু যেই পদক্ষেপগুলি দেওয়া উচিত ছিল বিভিন্ন খাতে, এই দুঃসময়ে একটা স্বাভাবিক বাজেট, সাধারণ বাজেট দিলে চলবে না। এখন এখানে দক্ষতার একটা ব্যাপার আছে। উনি হয়তো বাজেট পলিসি সম্বন্ধে ওনার জ্ঞান খুব কম, বা অর্থনীতি সম্বন্ধে ওনার জ্ঞান খুব কম, সেটা ঠিক আছে, উনি ব্যবসায়ী, অত কিছু জানার দরকার নাই। কিন্তু উনি অন্য মানুষকে রাখতে পারতেন। বিদেশে অনেক ভালো মানুষ আছে, কিছু টাকা ওনারা খরচ করতেন। মানে বিলিয়ন ডলার রিজার্ভস আছে, 45 বিলিয়ন। সেই টাকা দিয়ে দু একজন ভালো অর্থনীতিবিদ তারা যদি আনতেন ওনাকে উপদেশ দেওয়ার জন্য, আমার মনে হয় একটা গ্রহণযোগ্য একটা বাজেট উনি তৈরি করতে পারতেন। নিজে না, পুরোপুরি না বুঝেও ভালো লোককে আনলে তাদেরকে দিয়ে কাজ করানো যায়। সো আমি ওটা ওনাকে বলবো। নিজে উনি বুঝেন না, এটা তো হয় আমাদের বিভিন্ন খাতে, আমরা দেখছি যে মন্ত্রীরা তাদের কাজ বুঝে না। স্বাস্থ্য খাতে ধরেন, এই ব্যাপারে আমি শুধু বলতে চাই, এটা মানে স্বাস্থ্য খাতে তো আপনারা সবাই জানেন দুর্নীতি এবং অদক্ষতার জন্য তারা মোটামুটি এখন বিশ্ববিখ্যাত হয়ে গেছে। তো সেখানেও একটু ভালো লোকের কে তারা হায়ার করে আনলে, তাদেরকে উপদেশ দেওয়ার জন্য, হয়তো কাজটা একটু ভালো। তো ডক্টর কিবরিয়া, অর্থমন্ত্রী বলছেন যে এই বাজেট হচ্ছে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। তিনি বাজেটের একদম একটি স্লোগান ঠিক করেছেন যে জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশ সুদৃঢ়। তো আপনি কি মনে করেন জীবন জীবিকা? ওনার কথাটা আমি এটা পুরোপুরি উনি কথাটা বলেননি। কোটিপতিদের জীবন এবং জীবিকা রক্ষা করার জন্য বাজেট, সেটা ঠিক আছে, কিন্তু জনগণের জন্য এটা না। একবারও উনি উল্লেখ করেননি। উনি শুধু মধ্য আয়ের দেশ হয়ে গেছে এটার সম্বন্ধে অনেক কিছু উনি আমাদের গৌরবের কথা বলছেন, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের দেশের এই গৌরবের মধ্যে মানুষটি না খেয়ে আছে,
এই জিনিসটা হয়তো ওনার খেয়াল নেই বা ওনাকে কেউ খেয়াল করে দেয়নি। এবং এই দেশে যে কোভিড এর সময় ২০ কোটি আমাদের ২ কোটি মানুষ, ২০ মিলিয়ন মানুষ, ২ কোটি মানুষ দারিদ্র্য রেখার ছিল। এখন সেটা বেড়ে উঠেছে আম ৪ ৪ কোটি মানুষ। এ মানে দারিদ্র্য রেখার নিচে। এই জিনিসটা উনি উল্লেখও করেননি। এটার এটার জন্যে কোনো যে পদক্ষেপ নিবেন সেটাও উনি বলেননি। এই কোভিড এর সময় মানুষের সঞ্চয় শেষ হয়ে গেছে। মানুষ ঋণে পড়েছে, বড়, বড় ঋণ করেছে এবং সেই ঋণ শোধ করার তাদের কোনো পথ নাই। কারণ কোনো চাকরি নাই, কোনো আয় নাই, তারা কোনো টাকা পাচ্ছে না। এই কথাগুলি উনি বলেননি এবং মানুষ যে খাবারের কষ্ট শুরু হয়ে গেছে অনেক জায়গায়। এটা হয়তো ওনাদের গোয়েন্দা সংস্থারা হয়তো ওনাদেরকে বলেননি। গোয়েন্দা সংস্থারা ব্যস্ত বিরোধী দলকে দমন করতে। হেফাজত, আমাদের ভিপি নূর তাদের সমর্থকদেরকে অ্যারেস্ট করতে, টর্চার করতে সেটাতে তারা দক্ষতা দেখিয়েছে। কিন্তু গোয়েন্দা সংস্থার দেশের নিরাপত্তার ব্যাপারে, আর্থিক এবং অন্য সব ধরনের নিরাপত্তার ব্যাপারে তাদের আরো বড় ভূমিকা পালন করা উচিত ছিল। তারা দেশের মানুষের বেতন খায়। তারা কোনো পরিবারের তারা আ ডিরেক্ট সার্ভেন্ট না। তারা জনগণের সার্ভেন্ট। এবং এই জিনিসটা মনে রেখে তাদের বোধহয় সরকারকে জানানো উচিত ছিল যে দেশের মানুষ কষ্টে আছে। জনগণ তো কথা বলার কোনো জায়গা নাই। তাদের প্রতিনিধিরা জনপ্রতিনিধি তো পার্লামেন্টে বসে না। বসে আ কিছু লোক তারা জোর করে পুলিশের ভোটে তারা এই এই সাংসদ হয়েছে। সেই লোকদের থেকে খুব বেশি আশা করা উচিত না। আর ২-৩ জন যে আছে যে আসল বিরোধী দল, ওই পোষা বিড়াল বিরোধী দল না। ওই জাতীয় পার্টির পোষা বিড়ালের মতো ওই বিরোধী দল না। তারা আসল বিরোধী দলের কিছু লোক আছে। কিন্তু তারাও কত আর বলবে? ২-৩ জন মিলে তারা খুব বেশি আওয়াজ করতে পারে না। তো ডক্টর কিবরিয়া, অর্থমন্ত্রীর একটি মন্তব্য আমি খুব অবাক হয়েছি যে সরকারের কাছে নতুন দরিদ্রদের পূর্ণাঙ্গ হিসেব নেই এবং সরকারের কাজটা কি, বা তারা বলছেন যে বিআইডিএস খুব সম্ভবত একটি জরিপ করে তারা বলেছে যে 26% দারিদ্র্য বেড়েছে, দরিদ্র সংখ্যা বেড়েছে। তো এই যে মন্তব্যটা, আমাদের অর্থ মন্ত্রণালয়, এত বিভাগ, অনুবিভাগ, গোয়েন্দা সংস্থা, এত জরিপ অধিদপ্তর, আহ, আমি একটু বিস্মিত হয়েছি। আপনি কিভাবে দেখেন এই অর্থমন্ত্রীর মন্তব্য যে নতুন দরিদ্রদের পূর্ণাঙ্গ হিসেব নেই, তিনি যে বলছেন? এই হিসাব নিয়ে ওদের কিছু যায় আসে না। কারণ দারিদ্র দরিদ্র লোকের ভোটে তারা ক্ষমতায় থাকছে না। সো তাদের কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট থাকলে নিশ্চয়ই সেই পরিসংখ্যান আ জোগাড় করা যায়। কারণ এই হিসাব থেকে আমাদের ঠিক করতে হবে, দেশকে ঠিক করতে হবে, আমরা কিভাবে এই মানুষদেরকে আমরা সাহায্য করব। এখন যে আসল সমস্যা হলো সরকারের যে সব ব্যবসা সবার সমস্যা হলো যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। তাদের হাতে ক্রয় ক্ষমতা দেওয়া, তাদের হাতে টাকা দেওয়া, যেকোনো কাজে আম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে করেছিলেন খাল কাটা একটা অভিযান করেছিলেন। এটা খুব প্রয়োজনীয় ছিল খালের জন্যে না, সেটা মানুষকে কাজ দেওয়া এবং তাদেরকে বেতন দেওয়া। মানুষ কিন্তু জাস্ট হাতে ভিক্ষা করতে চায় না। তারা কাজ করে টাকা নিতে চায়। আমাদের মানুষের আমাদের সরকারের সেই আত্মসম্মান বোধ নাই। কিন্তু আমাদের সাধারণ মানুষের সেই আত্মসম্মান বোধ আছে যে কাজ করে আমি খাবো। এবং এই সুযোগটা দেওয়াটা এই বাজেটের মধ্যে দেওয়া উচিত ছিল। যেখানে বড়, বড় প্রজেক্ট খুব ক্যাপিটাল ইনটেনসিভ হয়। সেগুলো বেশিরভাগ মেশিনারি দিয়ে কাজ করা হয়, অনেক কাজ। এবং এতগুলি ওয়ার্কার দিয়ে কাজ করা যায় যেখানে একটা মেশিন কাজটা করতে পারে। কিন্তু ওয়ার্কারদেরকে ম্যানেজ করা অনেক ঝামেলা। সেজন্য সরকারও এবং বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানও তারা পছন্দ করে ক্যাপিটাল ইনটেনসিভ কাজ। এটার থেকে লেবার ইনটেনসিভ মেথড ব্যবহার করা দরকার যেখানে কোয়ালিটিটা এশিওর করা যায়। কিন্তু সেটা এই সরকার করছে না। তাদের পরিসংখ্যান নাই কারণ তাদের কোনো ইন্টারেস্ট নাই এই পরিসংখ্যানে। তাদের কিছু যায় আসে না। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে এবং গায়ের জোরে থাকবে, সবাই এটা জানে। ডক্টর কিবরিয়া, আমরা যদি খাতওয়ারি একটু একটু যদি যাই, একটু জাস্ট একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ, যে আমরা যদি দেখি যে মোট বাজেটের 18.7% সরকার রেখেছে
সুদের টাকা পরিশোধের জন্য। প্রতিরক্ষা এবং জনপ্রশাসন মিলিয়ে প্রায় 14% বেশি বরাদ্দ আছে। আহ, আপনার ভর্তুকি এবং প্রণোদনায় 12.6% বরাদ্দ আছে। স্বাস্থ্যে বরাদ্দ আছে 4.7%। তো এই যে খাতোয়ারি যে বরাদ্দ বা এই বিষয়টি, যে আমরা তো বাজেটের সর্বোচ্চ ব্যয়টা আমরা দেখছি যে সুদের টাকা পরিশোধ। তো এটা নিয়ে আপনার একটু সংক্ষিপ্ত একটু সহজ পর্যালোচনা সাধারণ মানুষের যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য জানতে চাই আপনার কাছে। এটা অনেক সময় লোন নেওয়া হয় বিভিন্ন রেটে। আমাদের সাধারণত আমাদের সুদের হারটা কম ছিল, কারণ আমাদের লোনের বেশিরভাগ ছিল কনসেশনাল বরোয়িং। কনসেশনাল মানে মার্কেট রেটে না, মার্কেট রেটে কম। ধরেন মার্কেট রেট ধরেন 5.5% বা 6%। বাংলাদেশের রিস্ক ফ্যাক্টর ধরে লন্ডন ইন্টারব্যাংক বরোয়িং রেটের চেয়ে একটু বেশি হয়। সো লাইবরের চেয়ে 4% হয়তো বেশি। কিন্তু আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি তারা কম রেটে দেয়, আমরা ওই লোনই আগে নিতাম। এখন আমরা অন্যদিকে যাচ্ছি, আমাদের বাজেটের ঘাটতি আমরা ফাইন্যান্স করছি অনেক হাই রেটে, কমার্শিয়াল ক্রেডিট রেটে করছি। এটা হয়েছে, এটা নিয়ে আমি একটু বলবো। আর সেকেন্ড, আমাদের দেশে সঞ্চয়পত্রের খুব হাই রেট সঞ্চয়পত্রের ভিত্তিতে, সেটা অবশ্য মানুষের হাতে সেই টাকাটা যায়, সো সেটা ডেড লস না। যদি ডেটটা ডোমেস্টিক ডোমেস্টিক মানে সেলস হয়, কোনো অসুবিধা নাই। এটা সরকারের হাত থেকে জনগণের হাতে যাচ্ছে যারা সঞ্চয়পত্র কিনেছে। যখন এটা বিদেশিদের হাতে চলে যায় সেই সঞ্চয়পত্র, তখন একটা সমস্যা, তখন দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে। ইয়েস, কিন্তু রেটটা অনেক বেড়ে গেছে এবং এটা নিয়ে অনেকের দুশ্চিন্তা আছে। কিন্তু ইকোনমিক গ্রোথ ফাস্ট থাকলে এটা হতো না। এই টাইমে, এই কোভিড এর সময় সব দেশে অর্থ মন্ত্রণালয়গুলি তারা মেনে নিয়েছে যে ডেট এবং ডেট সার্ভিস বাড়বে, কারণ বিপদের সময় এটা হয়। এটা নিয়ে বিশেষ কোনো আমার কোনো আপত্তি নাই। এখন দায়িত্বটা হলো ডেট কম রাখা যতদূর সম্ভব, লো ইন্টারেস্ট রেট সোর্সেস থেকে ডেট নেওয়া, এন্ড সেকেন্ড হলো জনগণকে বাঁচানো। এটাই হলো প্রায়োরিটি। বিভিন্ন টাইমে ডিফারেন্ট প্রায়োরিটি থাকে। কিছু টাইমে ইকোনমিক স্টেবিলিটি হয়ে যায় প্রায়োরিটি, এক্সচেঞ্জ রেট এবং ইনফ্লেশন এবং ডেট, সেটা ঠিক আছে। কিন্তু এই টাইমে আমাদের অর্থনীতির যে মূল লক্ষ্য হলো জনগণকে বাঁচানো। এই বিপদের সময়, বছর খানেক আরো যাবে হয়তো, এই বিপদের সময় মানুষকে বাঁচানো, এটাই মেইন দায়িত্ব। এটা আপনারা অন্যদিকে এখন খুব বেশি তাকানোর এখন কোনো সুযোগ নেই। আর আমরা লো ইন্টারেস্ট ডেট পদ্মা সেতুতে আমরা বাদ দিলাম। আপনার কি মনে আছে? লোকে ভুলে যায়, একটার পর একটা দুর্নীতি হয়, লোকে ভুলে যায়। সেই পদ্মা সেতুর দুর্নীতিতে যারা জড়িত ছিল তারা এখনো আছে, এবং বিশ্ব ব্যাংক তখন তাদেরকে নাম ধরে চিহ্নিত করেছিল যে অমুক 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 এই দুর্নীতিতে জড়িত। এবং আপনারা খেয়াল করবেন, তারাই এখন ঘুরে ফিরে, তারা 1 মাস হয়তো ছিল না কাজে, কাজে কর্মস্থলে আসেনি, তারপরে দেখি আবার তারা হাসি মুখে হাজির। কারণ তারা এই সরকারের চুরির একটা ক্রিটিক্যাল একটা পার্ট, তারা একেবারে সেন্টারে। এবং যেই মানুষগুলিকে নেম করা হয়েছে, কয়েকজন দেশে আছে, কয়েকজন তাদের টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে। সো আপনারা হাই ইন্টারেস্ট লোনে এখন যাচ্ছেন, কারণ লো ইন্টারেস্ট রোডটা ব্লকড হয়ে গেছে দুর্নীতির জন্য। সো এটাতে সবার এটা বোঝা উচিত যে এই ঋণের ভারটা আমাদের জনগণের উপরে আসবে। সরকারের টাকা অপচয় হচ্ছে বা চুরি হচ্ছে, এটা সাধারণ মানুষ ঠিক বুঝে না যে তাদের টাকা চুরি হচ্ছে এবং তাদেরকে একদিন এই টাকা শোধ করতে হবে তাদের ঋণের মাধ্যমে, তাদের উপরে ঋণ বসিয়ে। আমি এই ব্যাপারে একটা ছোট একটা কথা বলতে চাই। আমাদের যে রাজস্ব যে টার্গেট করা হচ্ছে, এটা প্রবলি অ্যাচিভড হবে না। এবং এটাতে রাজস্ব আয়ের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ট্যাক্স। কিন্তু যেই ট্যাক্স গুলি গরিবদের উপরে বসানো হয়েছে এবং সবার উপরে, গরিবদের এবং ধনীদের, বিশেষ করে ভিএটি যেটা বলে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা সবার উপরে পড়ে এবং এটা ফাঁকি দেওয়া খুব কঠিন। কিন্তু যেই ট্যাক্স গুলি ধনীদের উপরে পড়ে, আপনারা হিসাব করেন যারা বাংলাদেশের টপ 100 জন ধনী, তারা কতটুকু কর দেখেন আপনারা যদি
কর বিভাগে খোঁজ করেন দেখবেন যে তাদের যে করের পরিমাণ অনেক কম। এরকম লোক আছে যারা ১০,০০০ কোটি টাকা মালিক। তারা তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন এ দেখায় তাদের বাড়ি নাই, গাড়ি নাই, হয়তো বউয়ের কোনো শাড়িও নাই। মানে কোনো কিছুই নাই তাদের। কিন্তু তারা ১০,০০০ কোটি টাকার মালিক দেশে এবং বিদেশেও ঠিক একই পরিমাণে টাকা নিয়ে গেছে। এরকম রিটার্ন দেখবেন আপনারা আম ই ই ইলেকশন কমিশনের রিটার্ন এ যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন যে এই অবস্থা। সো গরিবদের উপরে ট্যাক্সটা এফিশিয়েন্ট, ধনীদের উপরে নট এফিশিয়েন্ট। অর্থাৎ সেই বৈষম্য চলছেই, স্বাধীনতার ৫০ বছরের মাথায় এসেও খুব বেশি কোনো পরিবর্তন হয়নি। তো সরকার তো বলছে যে আমাদের মাথাপিছু আয় এখন $২,২২৭। এটা বিশাল পরিবর্তন তারা দেখাচ্ছে মাথাপিছু আয়ের ক্ষেত্রে। আপনি কি মনে করেন আদৌ কি এই $২,২২৭ মাথাপিছু আয় মানুষের বেড়েছে? বাংলাদেশের মাথাপিছু আয় হয়তো বেড়েছে। আপনাকে আগে এটা নিয়ে আমি অ লম্বা উত্তর দিতে চাই না। কিন্তু জিডিপি ক্যালকুলেশন এ অনেক খুঁত আছে এবং অনেক সমস্যা আছে। এটা যে একেবারে মানে আ God's truth এটা কখনো বলা যায় না। এটা মানে ঐরকম কেউ ভরসা করে না। যারা জিডিপি হিসাব যারা বুঝে তারা জিডিপির হিসাব নিয়ে অত চিন্তা করে না। জিডিপি এত বেড়েছে $৯০০ থেকে $২২০০ ১০ বছর ১২ বছরে। ফাইন। খুব খুশির খবর। যারা না খেয়ে আছে তারা দেখছে টেলিভিশনে যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু গরিবদের বেতন, তাদের মাথাপিছু বেতন সেই হারে তো বাড়েনি, খুব কমই বেড়েছে। ১০০% বা ১৫০% তাদের আয় বাড়েনি। তাদের আয় বড়জোর ১০-২০% বেড়েছে। আপনারা দেখেন গার্মেন্টস এ আমাদের আমি সরি একটু যোগ করি আপনার সাথে, জি, আমি একটু যোগ করি যে এই অ্যামাউন্টের হিসেবে প্রতি মাসে আহ, মানে বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতি মানুষের মাসিক আয় $15,739। মানে এই মাথাপিছু আয়ের হিসাবটা আমি যদি একটা সহজ করে দিই ডলার থেকে টাকায়, তো প্রতি রাইট। মাসে বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের আয় $15,739। আপনার কাছ থেকে আপনি যেটা বলছিলেন, জি। এটা হাস্যকর আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। একটা গরিব পরিবারের হয়তো ধরেন একজন রিক্সা চালক, তার আয় দিনে এখন ৳১৫০-২০০। সো মাসে ৬,০০০। কিন্তু সেই ৬,০০০ টা একজনের। তার পুরো পরিবারের যদি মাথাপিছু আয় হিসাব করা হয়, এটা হয়তো ৳১,০০০ র বেশি হবে না। তারা কোনমতে চাল ডাল খেয়ে তারা বেঁচে থাকতে পারবে, ভাত খেয়ে। ওকে? সো আমি যেটা বলছি গার্মেন্টস এ বেতন বাড়েনি। অন্য দেশে কিন্তু গার্মেন্টস এ বেতন অনেক বেড়ে গেছে। আমি ক্যাম্বোডিয়াতে যখন ছিলাম গার্মেন্টস এর মাসিক বেতন আ সরকারও এটা সমর্থন করেছে। ১৯০ থেকে $২৩০ মতো এখন বেড়েছে। সো এটা একটা স্ট্যান্ডার্ড মানে গরিবদের বেঁচে থাকার মতো একটা বেতন দেওয়া উচিত সরকার বলেছে। তো আমি ডিসকাশন এ ছিলাম সেখানে বলা হয়েছে বাংলাদেশে তো বাড়েনি। বাংলাদেশে ওই $৬০-৮০ এর মধ্যে রয়ে গেছে ১৫-২০ বছর। তো এটা একটা খারাপ জিনিস। মানে গরিবদের আয় বাড়েনি কিন্তু মাথাপিছু আয় বেড়েছে। তার মানে কার পকেটে এই টাকাগুলি গেছে আপনি আন্দাজ করা এটা খুব কঠিন না, খুব কঠিন হিসাব না। এটা সবাই জানে। কিন্তু আমি মনে করি সাধারণ মানুষের যদি আ দৈনন্দিন জীবনের একটা উন্নতি দেখতে পারেন, যদি আপনার হিসাবে থাকে, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, দেশে উন্নতি হচ্ছে। একটা খুব সহজ একটা হিসাব আমার বাবা করতেন তখন। উনি এইসব আ ইকোনমিক্স এর বিভিন্ন ইনডেক্স উনি দেখতেন। কিন্তু উনি একটা হিসাব করতেন। বলতেন যে একটা আ দৈনিক যারা শ্রমিক, যারা রাস্তার পাশে একটা কোদাল নিয়ে বসে থাকে, তাদের বেতন কত এবং চালের দাম কত সের এবং তারা কত সের চাল একদিন কাজ করে কত সের চাল নিতে পারে। ওনার টাইমে মেক্সিমাম বোধহয় প্রায় ৭ কেজি চাল তারা নিতে পারত একদিন কাজ করে। তাহলে এটা আমার আর ওনার আগের পিরিয়ডে ৩.৫ থেকে ৪.৫ কেজি চাল হতো। এবং এটা খুব জটিল হিসাব না এবং হয়তো সবাই এটাতে মানে অত চাল উপরে তারা নির্ভরশীল না। কিন্তু এক্কেবারে হতদরিদ্রের জীবনটা এই টাইমে খুব খারাপ না। উনি এটা হিসাব করেছিলেন। সো অনেক ধরনের জিডিপি ক্যালকুলেশন আপনি করতে পারেন। আপনি ভারতকে পার হয়ে যাচ্ছেন। আপনি
আয়ের দেশ হয়ে যাচ্ছেন, খুব সুন্দর কথা। কিন্তু আমাদের দেশের মানুষের আসল অবস্থা কি? এটা হিসাব করাটা বোধহয় বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি অর্থমন্ত্রীকে বলব সেই হিসাবটা দেখতে। যদি উনি নিজে না জানেন তাহলে উনার গোয়েন্দা সংস্থাকে এবং গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতে এই ব্যাপারে যে আসলে মানুষ কেমন আছে। চায়ের দোকানে বসে একটু কথা শুনতে। গোয়েন্দা সংস্থা তো এগুলো করে। কিন্তু গোয়েন্দা সংস্থা অন্য কাজে ব্যস্ত। তারা যে দেশের কি অবস্থা এটাও তাদের একটা দায়িত্ব। দেশের যারা প্রধান তারা তো যেতে পারে না এইসব জায়গায়, যেতে চায়ও না এবং তাদের সামনে যারা আসে তারা তো শুধু তোষামোদী আর তেল দেয়। যে আপা আপনাকে ছাড়া তো দেশ চলবে না। সো এইসব কথাই বলে, বাজে কথা। কিন্তু আসল কথা আসলে মানুষ কেমন আছে এটা জানা দরকার যখন মানুষ ফ্রিলি কথা বলতে পারে। না, আমরা যখন এই বিষয়গুলো যখন দেখি তখন আমাদের কাছে খুব অবাক লাগে যে কিভাবে একটু ফলস ফেব্রিকেটেড ইনফরমেশন দিয়ে পুরো জাতিকে বোকা বানানোর চেষ্টা চলছে। পুরো জাতির সামনে একটি রঙিন চশমা পরিয়ে দেওয়া হচ্ছে মানুষের চোখে, যে আমরা দেখো এই করেছি, কিন্তু সাধারণ মানুষ এর বাস্তবতায় প্রতি মাসে 16,000 টাকা ইনকাম করে এরকম লোকের সংখ্যা কত বাংলাদেশে? 18 কোটি মানুষের মধ্যে কয় পার্সেন্ট মানুষ ইনকাম করে 16,000 টাকা এভারেজে? ঠিক। তো এবং জি, এই কোভিড এর সময়তে কত লোক যে চাকরি হারিয়েছে শহরে, কত দোকান বন্ধ হয়ে গেছে, কত দোকানদার তাদের সব স্টাফকে ছাঁটাই করেছে, কত ক্ষুদ্র ব্যবসায়ী আর ব্যবসা করে না, তারা অন্যভাবে টাকা রোজগার করে চাকরির থেকে। এটার এবং হিসাব একটা দেওয়া উচিত। এবং ডক্টর কিবরিয়া, বহু পরিবার সর্বশান্ত হয়ে গেছে কোভিড এর চিকিৎসা করিয়ে। জি, ওটাও তো আছে। এরকম তথ্য আছে। তো এই শিক্ষা খাত নিয়ে একটু কথা বলতে চাই সংক্ষিপ্ত। আপনি জানেন যে 2 বছর ধরে, অলমোস্ট 2 বছরের কাছাকাছি, তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ। মার্কেট খোলা, অফিস খোলা, কলকারখানা খোলা, বাস, মানে সবই চলছে আর কি। আবার লকডাউনও কিন্তু আছে, কিন্তু না, একটা অদ্ভুত একটা কন্ডিশন। লকডাউন বেড়েই যাচ্ছে, সবই খোলা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। তো শিক্ষা খাতের বরাদ্দ, এই যে বন্ধ, সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন? এবং আমি অনলাইন ক্লাসের কথা বলছে সরকার, কিন্তু শতকরা, আমি যতটুকু হিসাব দেখলাম, যে শতকরা 70 থেকে 80 ভাগ শিক্ষার্থীর হাতে স্মার্টফোন নেই, তারা যে অনলাইনে ক্লাস করবে। ইন্টারনেটের ব্যবস্থা নেই। বিদ্যুৎ তো মুখে মুখে বিদ্যুতের কথা বলা হয়, কিন্তু বিদ্যুতের অবস্থা তো অত ভালো না। তো সব মিলিয়ে আপনার একটা বিশ্লেষণ চাচ্ছি। আচ্ছা, শিক্ষা খাত তো আমার এটা নিয়ে আমি অনেক বলেছি। আম এটা নিয়ে সবচেয়ে চিন্তিত কারণ সরকারের দূরদর্শিতার অভাব এখানে সবচেয়ে প্রকটভাবে দেখা যায় যে তারা যে করছে শিক্ষা খাতে যে নষ্ট করেছে এই ১২ বছরে সেটা আবার পূরণ করার জন্যে, ঠিক করার জন্যে অনেক কষ্ট হবে। আমি এটা প্রেডিক্ট করছি। অর্থনীতি ঠিক করা অত কঠিন কিছু না। এটা সম্ভব। দক্ষ লোকের হাতে পড়লে এটা ঠিক করা যাবে। কিন্তু শিক্ষা খাতে দক্ষ লোকের হাতে পড়লেও ১০ বছর ১৫ বছর লাগবে এই ক্ষতিটা পূরণ করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ রেখেছে সবাই জানে এটা কেন রেখেছে। কারণ বিরোধিতা এখন সরকারের প্রতি যারা বিরোধিতা করবে তারা ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সংখ্যা বেশি এবং হেফাজতের মাদ্রাসা থেকে যে শক্তি তারা পায় সেটাও বন্ধ করার জন্যে তারা সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা আমাদের দেশের রাজনীতিতে ছাত্র রাজনীতি সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যখন কেউ তাদের বয়স হয়েছে তখন কেউ বিভিন্ন কারণে ভয়ে কথা বলতে চায় না, তখন ছাত্র-ছাত্রীরা উত্তর দেয়। সরকারের এইসব বাজে কথার উত্তর তারা দিতে সাহস করে। এই কারণে বন্ধ। এখন এই বাজেটে একটা বড় একটা পদক্ষেপ যদি আমরা দেখতাম সবাই আমরা খুশি হতাম এবং সরকারেরও লাভ হতো। তাদের আম এই অনলাইন পড়াশোনার জন্যে যদি তারা একটা লার্জ নাম্বার সস্তা ওই iPhone টাইপের সস্তা একটা ভার্সন যদি ছাড়তো বাজারে, তাহলে কয়েকজন ছাত্র এট লিস্ট তারা ক্লাস করতে পারত। ধরেন আপনারা আমি বলি কি করে করা যায়। সবাইকে হয়তো সে ধরনের ফোন দেওয়া যায় না। কিন্তু একটা পাড়ার ছেলেদেরকে একটা গ্রুপ করা যায় যে তোমরা বসে একটা iPhone নিয়ে বসবে, ক্লাস করবে এবং এই iPhone-টা সরকার থেকে দিবে। এখন সমস্যাটা হলো যে সরকারের যেকোনো জিনিসে এত দুর্নীতি ঢুকে যায় যে ১০ কোটি টাকার প্রজেক্ট টা ৩০ কোটি টাকা হয়ে যায়। কারণ সব সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং
আমলা সবাই মিলে যখন ভাগ বসায় এবং আওয়ামী লীগের এলাকার নেতারা সবাই মিলে ভাগ বসালে এটা সম্ভব না এই বাজেটে। কিন্তু যদি এটা করা যেত একটা 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 ভালো আ দেশ পরিচালনার একটা ব্যবস্থা ফেরত আসলে তখন তখন এই ঘাটতিটা আমরা মেক আপ করতে পারতাম। মানুষের হাতে অনলাইন লার্নিংটা একটা ব্যবস্থা দিয়ে। এই বাজেটে আমি আশা করছিলাম যে এই ধরনের আমাদের আইটির কিছু পণ্ডিত এই সরকারে আছে। তারা এটা হয়তো অ্যাডভাইস করবে আমি ভেবেছিলাম কিন্তু এটার কোনো লক্ষণ দেখি না। তো এটাতে সরকারের কোনো রাজনৈতিক ভয় ছিল না। কারণ এই ধরনের ছোট, ছোট ক্লাসগুলিতে আ এই গ্রুপে বসে তারা পড়াশোনা করবে, একত্র হবে না তো ছাত্ররা। সো তাদের ভয় করার কিছু নাই। তো সরকারের রাজনৈতিক ভয়ের কারণে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে যাবে। এটা তো শিক্ষকদের কাছে অসহ্য, গার্ডিয়ানদের কাছেও তারা মানে এই জিনিসটা পছন্দ করে না এবং ছেলেমেয়েরাও খুব ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে যারা ১.৫ বছর কোনো ফর্মাল পড়াশোনা করতে পারছে না, তাদেরও মানে অনেক আশা ভঙ্গ হচ্ছে এই কারণে। সো আপনি ঠিকই বলেছেন। কিন্তু এই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নাই, কোনো ইন্টারেস্ট নাই, কোনো কমেন্ট নাই। বাজেট এই অর্থমন্ত্রী ভাবে বাজেটটা হলো একটা হিসাব। সে অ্যাকাউন্টেন্ট মানুষ। সে ভাবে যে কত আয়, কত ব্যয় এটা লিখে দিলে একটা বাজেট হয়ে যায়। I'm sorry, Finance Minister. It is not just an account of the government's operation. It is a statement of the direction of government policy এবং সেই দিক নির্দেশনা দেওয়ার ব্যাপারে এই সরকার এবং এই বাজেট এবং এই অর্থমন্ত্রী ফেল করেছে। তার এই বাজেট দেওয়ার পর তার পদত্যাগ করা উচিত। ডক্টর কিবরিয়া, স্বাস্থ্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যা দেখলাম এবারের করোনার প্রথম দফায়, দ্বিতীয় দফায় যা দেখলাম যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি ভয়ঙ্কর অবস্থা। তো এই বাজেটে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ বা যেসব উদ্যোগের কথা বলা হয়েছে আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? পাশাপাশি আমি একটু বলতে চাই, এই যে ভারতকে যে আমরা ৬০০ কোটি টাকা দিলাম টিকার জন্য, টিকা তো আর আসছে না, এই টাকার কি হবে, টিকার কি হবে? এবং পাশাপাশি আপনি জানেন যে আমরা শ্রীলঙ্কাকে $২০ কোটি ঋণ দিয়েছি আমাদের রিজার্ভ থেকে। কিভাবে, কি মনে করেন আপনি এই পরিস্থিতিটা? আমি আপনার লাস্ট কোয়েশ্চেনের প্রথম আনসার করি। এটাতে কোনো অসুবিধা নাই। এটা একটা কারেন্সি সোয়াপ বলে। এটা আইএমএফ এর আন্ডারে অনেক দেশ করেছে আমি দেখেছি। যাদের রিজার্ভস মোটামুটি ভালো তারা তাদের বন্ধু রাষ্ট্রকে সাহায্য করতে পারে এবং শ্রীলঙ্কা আমাদের বন্ধু রাষ্ট্রের মধ্যে পড়ে। ডেফিনেটলি এটা করা যায় এবং এই ধরনের কোনো রিস্ক নাই। আমি আশা করি তারা টাইম মতো ফেরত দিবে। সেটাই ভয়। এবং সাধারণত এই ধরনের লোন ফেরত দেওয়া হয় টাইম মতো। অন্য লোন বাদ দিয়ে ঋণ এর ব্যাপার এটাতে ফোকাস করে। কারণ এটার একটা একটা সার্টেন স্ট্যাটাস আছে দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে। একবার যদি এই ঋণ যদি কেউ ফেল করে অন্য কোনো সাহায্য আইএমএফ থেকে বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে আর কোনোদিন পাবে না। সো কেউ এটা ফেল করতে চায় না। তো এখানে কোনো সমস্যা দেখি না। এটা করব এই ঋণটাতে। কিন্তু আপনি যেটা বলছেন যে স্বাস্থ্য খাতের যে দুরবস্থা, এটা এটা তো আপনি ভাবছেন যে ২-১ টা কাগজ দিয়ে লুকিয়ে আপনারা রোজিনা ইসলামের মতো মানুষকে টর্চার করে ভয় দেখিয়ে এই দুর্নীতির কথা আপনারা নিজেদের মধ্যে রাখবেন, এটা সম্ভব না। এই দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা সরকারি হাসপাতালে ঢুকলে, আমরা কথা বললেই ডাক্তারদের সাথে, নার্সদের সাথে যারা পিপিই পায় না, যারা মাস্ক ঠিক ভালো মানের মাস্ক পায় না, তারা N95 এর বক্সে তারা একটা সাধারণ বাংলাদেশের তৈরি করা মাস্ক পায়। হ্যাঁ? ওই বাক্সে করা, ওই বাক্সের দাম দিয়েছে তারা। কিন্তু পেয়েছে তারা সাধারণ একটা দেশীয় একটা মাস্ক। তারা সবাই জানে। এবং পিপিই যে আবার ব্যবহার করা হয়, পুনর্ব্যবহার করার কোনো পদ্ধতি দুনিয়াতে নেই। যে পিপিই আবার ১ সপ্তাহ ধরে একই পিপিই ব্যবহার করবে। আমার বিদেশি ডাক্তার বন্ধুরা যখন শুনলো তাদের মাথায় হাত। বলে, "তোমরা পিপি জিনিসটা কি? তোমরা কি এটা বুঝেছো?" মানে বলে, "না, আমরা ওটা বুঝিনি, অত কিছু বুঝি না। আমাদের দেশের মানুষ এটা ১ সপ্তাহ ধরে ব্যবহার করছে কারণ আর কোনো সেট নাই। একটাই সেট পেয়েছে ১ সপ্তাহ।" তো এইগুলি চলে। এখন এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের যে প্রধান, তার উপরে কিছুটা দোষ পড়তে হয়। এখন
তাকে মানুষ গালি দিচ্ছে যে সে মানে তার সম্বন্ধে অনেক খারাপ কথা বলা হয়, তার হয়তো পুরো বংশগতভাবে তাকে গালি দেওয়া হয়, সেটা ঠিক আছে। কিন্তু আসল দোষটা তার না। একজন এদেশে এখনো আহম্মক হওয়া এটা দণ্ডনীয় অপরাধ না। আমি এটা আপনাকে বলছি। এটা মানে আপনারা গালি দিচ্ছেন। কিন্তু একটা আহম্মককে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো বা একটা অদক্ষ লোককে, এটা একটা অপরাধ হওয়া উচিত। এবং যিনি বসিয়েছেন উনি খুব ভালো করে জানেন যে এটা একটা অদক্ষ একটা লোক এবং সে কিছুই বুঝে না এবং তার দেশের প্রতি কোনো মায়া নাই, দেশের মানুষের প্রতি কোনো মায়া নাই এবং তার নিজের সুনাম সম্বন্ধে তার কোনো মাথা ব্যথা নাই। এটাই বোধহয় সবচেয়ে দুঃখজনক। আত্মমর্যাদাহীন মানুষকে এইসব দায়িত্বশীল পদে দেওয়া এটা অন্যায় এবং আমি এটা প্রধানমন্ত্রীকে বলবো এটা ওনার অন্যায়। যে এই জাতের মানুষকে এই ধরনের পদে দেওয়া, এই বিপদের সময়, অন্য সময় হয়তো উনি পার পেয়ে যেতেন। কিন্তু নট দিস টাইম। এই বিপদের সময় আপনার সবচেয়ে ভালো, সবচেয়ে দক্ষ লোককে দেন এই ধরনের দায়িত্বে এবং তারাই হয়তো এই বিপদের সময় মানুষকে একটু মানে কষ্টটা একটু কমাতে পারে। এই লোকটা তো কষ্ট বাড়াচ্ছে মানুষের। তার ভুল সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতার জন্যে সে কথাই বলতে পারে না ঠিকমতো। এবং এটা একটা খুব দুঃখজনক। আপনার কথা শুনতে পাচ্ছি না। বলছে তার কোনো বিকারও নাই কোনো বিষয় নিয়ে, এবং এত দিন হয়ে গেল, সেই জায়গায় কোনো রিপ্লেসমেন্ট ইজিলি হতে পারতো, দক্ষ কাউকে বসানো যেতে পারতো। আমার মনে হয় সিদ্ধান্ত হয় অন্য হিসাবে। কে কত শেয়ার কাকে দেয় টাকা। এটাই আসল জিনিস হলো। এটাই হলো একটা মন্ত্রিত্ব রাখার উপায় এটাই। নট দক্ষতা বা কাজের কর্মদক্ষতা না। সো এটা এইজন্য এই কথাটা হচ্ছে। এই যে ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্ট হতো, আমরা বেক্সিমকোর মতো একটা কোম্পানি, বেক্সিমকো ঠিক আছে সরকারের খুব প্রিয় কোম্পানি, তারা বিভিন্ন সুবিধা পায়, ব্যাংকিং খাতেও তারা ইন্টারেস্ট ছাড়া লোন পায়, এটা দুঃখজনক কিন্তু তারা পায় এবং সৎ ব্যবসায়ীরা পায় না। কিন্তু বেক্সিমকোকে 100% দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না এবং তারা ইন্ডিয়ার উপরে কেন নির্ভরশীল হয়ে গেল? অন্য কোথা থেকে তারা কন্ট্রাক্ট করতে চেষ্টাও করবে না। সো এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ ইন্ডিয়া ইজ নট আ রিলায়েবল সাপ্লায়ার অফ মেডিকেল সাপ্লাইজ। এই কথাটা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রকাশ্যে বলেছে যে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা মারাত্মক একটা ভুল করেছে। ইন্ডিয়া is a very backward developing country. You cannot rely on it. তারা নিজেদের সমস্যা সমাধান করতে পারে না। আর বাংলাদেশের তারা ভ্যাকসিন শর্টেজ তারা ফিল করবে, এটা আশা করা উচিত হয়নি। তাদের বিরুদ্ধে কি কেস হয়েছে? যে কোম্পানিটা ফেল করেছে তাদের বিরুদ্ধে একটা কমার্শিয়াল কেস তো করা উচিত এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ের এটা দেখা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয় কি করেছে এ ব্যাপারে। কেস করে কম্পেনসেশন নি, কারণ এখন আমাদের অনেক বেশি দামে আমাদের ভ্যাকসিন আনতে হচ্ছে, সেটার কম্পেনসেশন তো এদের দেওয়া উচিত। ভারতের ফেইলিয়ারের জন্য আমাদেরকে এখন চীনের থেকে অনেক বেশি দামে একই ধরনের ভ্যাকসিন কিনতে হচ্ছে, এটা এখন সবাই জেনে গেছে। সো এটা কার দোষ? এটা ইন্ডিয়ার। আমি পুরোপুরি দোষ দিতে পারি না, ইন্ডিয়ার উপরে আমি দোষ অ্যাডভান্স পেমেন্ট করেছি, অ্যাডভান্সমেন্ট, কিন্তু ইন্ডিয়ার উপরে পুরোপুরি আমি দোষ দিচ্ছি না, কারণ তারা নিজেরা এমন ক্রাইসিসে আছে, অন্যদেরকে ভ্যাকসিন পাঠাবার অবস্থা তাদের এখনো নাই, আরো আমার মনে হয় এই 12 মাসে হবে না। দোষটা হলো যেই মানুষগুলি ইন্ডিয়ার উপরে আমাদেরকে নির্ভরশীল করে রেখেছে, তাদের দোষ, নট ইন্ডিয়ার দোষ। এবং খুব সম্ভবত আমি টিকার যে চুক্তিটা দেখলাম তাতে সম্ভবত সেখানে মানে কেউ যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে এক ধরনের দায় মোচনও দেয়া আছে আর কি, খুব বেশি স্ট্রং পদক্ষেপ নেওয়ার কোনো অপশন নেই। এবং আপনি যে দুর্নীতির কথা বলছিলেন স্বাস্থ্য খাতে, আমরা যদি একটা ছবি দেখাই, আপনি দেখেন যে মানে যে ব্যাগের ব্লাড ট্রান্সফিউশন ব্যাগের দাম 22 টাকা ধরা হয়েছে 95 টাকা, 250 টাকা সুইয়ের দাম ধরা হয়েছে 25,000 টাকা, মানে টিস্যু ফরসেপে 400 টাকা দাম ধরা হয়েছে 20,000 টাকা, ইউরিনারি ব্যাগ 60 টাকাটা ধরা হয়েছে 1300 টাকা। অর্থাৎ এইসব হিসাব কিন্তু প্রায় পত্রিকাগুলো আসে এবং আমরা দেখেছি যে 10 টাকার বালিশের দাম 10,000 টাকা,
100 টাকা জিনিসের দাম 1 লাখ টাকা। তো এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু না, এগুলো কিন্তু চলছেই। এবং আহ, কিভাবে বন্ধ হবে, কিভাবে, কি দেখেন আপনি এই যে এত ভালোভাবে আসার পরেও তো কিছু হচ্ছে না? কিভাবে বন্ধ হবে সেটা আমি জানি, আমার ধারণা আছে অন্য দেশেও হয়েছে। অনেক দেশে এই ধরনের দুর্নীতিগ্রস্ত এক প্রশাসন এবং সরকার ছিল, এবং আম, কিছু পদক্ষেপ নেওয়া যায় যেখানে দুর্নীতি বন্ধ করা যায়, কিন্তু এটা একেবারে উপরের থেকে শুরু করতে হবে। যদি উপরে যারা আছে তাদেরকে, জনগণ এবং প্রশাসন তাদেরকে সিরিয়াস মনে করে যে এই মানুষটা সে দুর্নীতি করবে না এবং করে না এবং কখনো করেনি, তখন এটা সম্ভব। কারণ যারা দুর্নীতিগ্রস্ত নিচের দিকে, তারা কোনো সাপোর্ট পাবে না যে উপরের থেকে, যে উপরে শেয়ার দিয়ে দিলে সব চুপ হয়ে যাবে। এই যদি তারা এই আশায় যদি কাজ করে, আপনার দুর্নীতি কখনো থামবে না। আমি সিঙ্গাপুরে দুর্নীতি তো মানে বলতে গেলে নাই, কিন্তু মালয়েশিয়াতেও দুর্নীতি প্রশাসনিকভাবে অনেক কমেছে। থাইল্যান্ডে অনেক দুর্নীতি ছিল 30-40 বছর আগে। আমি যখন ছিলাম ওই দেশে, আমি অনেকদিন ছিলাম। আমার বাবা যখন এসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি, জাতিসংঘের উপমহাসচিব ছিলেন, সেই সময় আমি প্রায় 1.5 বছর ছিলাম। আমার ডক্টরেট লেখার সময় আমি ব্যাংককে ছিলাম। ওখানে অক্সফোর্ডে না থেকে আমি ব্যাংককে গেছিলাম। তো ওখানেও সাংঘাতিক দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু এটা বন্ধ করা যায়, আস্তে আস্তে বেতন বাড়ানো যায়, ভালো লোক আসতে শুরু করে, এবং আম, আত্মমর্যাদাহীন মানুষদেরকে আস্তে আস্তে পজিশন থেকে সরানো হয়। অনেকটা প্রেসের একটা বড় ভূমিকা থাকে, তাদের সম্বন্ধে স্টোরি তারা লেখে এবং লোকে নিন্দা করতে শিখে। একটা সমাজ, যে একটা মানুষ ধনী হয়েছে তাকে সম্মান করাটা, অটোমেটিক সম্মান দেওয়ার কোনো কারণ নাই। সে কিভাবে ধনী হয়েছে আপনি এটা দেখবেন। সেটা একটা একটা সমাজে যখন এই উপলব্ধি বোধ যখন চলে আসে, তখন এমনিতেই কমে যাবে। সো এটা আপনি আম, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, এটা চেঞ্জ হবে। সমাজের একটু শিক্ষা বাড়লে এটা সম্ভব। ডক্টর রেজা কিবরিয়া, আমাদের এখানে বেতন যেভাবে বাড়ানো হয়েছে, দফায় দফায় বাড়ানো হয়েছে, গাড়ি কেনার টাকা দেওয়া হয়েছে, গাড়ি কেনার জন্য মেনটেনেন্সের টাকা দেওয়া হয়েছে, মানে সবকিছু মিলিয়ে উচ্চপদস্থ বা সরকারি লেভেলের কর্মকর্তারা কিন্তু প্রচুর টাকা পাচ্ছেন, কিন্তু দুর্নীতি তো 1% কমছে বলে মনে হয় না। তো আপনি তো বলছেন বেতন বৃদ্ধি হলে এটি একটু উপকার হতে পারে, তো বৃদ্ধি তো হয়েছে, আর কত হবে? না, এটাকে বলে অ্যাডভার্স সিলেকশন ইকোনমিক্সে। এমন লোক ঢুকেছে সার্ভিসে এবং বিভিন্ন জায়গায়, কোর্ট থেকে শুরু করে প্রশাসনে, পুলিশে, এমন দুর্নীতিগ্রস্ত লোক ঢুকেছে যারা মানে তারা মানে বংশ বংশগতভাবে চোর। সো ওদেরকে সিলেক্ট করা হয়েছে ওইভাবে। কিন্তু নতুন করে এই সিলেকশন প্রসেস করতে হবে, অন্য ধরনের লোককে ঢুকাতে হবে, এবং তারপরে আপনি বেতন বৃদ্ধি করবেন, তার আগে না। কারণ চোরদেরকে বেতন বাড়িয়ে কোনো লাভ নাই। তারা বেতন হয়তো 2 লাখ টাকা পায় আর 50 লাখ টাকা ঘুষ খায় মাসে। সো ওটা কোনো লাভ নাই। আপনাদের একটা চেঞ্জ আনতে হবে প্রশাসনে, এবং প্রশাসনের। মানে 50 বছরে এসে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তাহলে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সেটা করতে হবে। সেটা মানে আপনারা তো বুঝতে পারছেন, আমি মানে এক্স আইএমএর স্টাফ থেকে এই কথাটা হয়তো বেশি হয়ে যায়, কিন্তু অনেকটা একটা বিপ্লব দেশে দরকার, একটা সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব, যেখানে জনগণের স্বার্থ রক্ষা করার জন্য একটা শক্তি সামনে চলে আসতে হবে, জনগণের স্বার্থ। এবং আম, বৈষম্যতা একেবারে 100% কোথাও কমানো যায় না, সব দেশে আছে। হুম, হুম। এবং যারা একেবারে বৈষম্যকে দূর করার চেষ্টা করেছে, তারা অর্থনীতির ব্যাপারে তারা ফেল করেছে। কিউবার মতো, তারা অর্থনৈতিক সেরকম প্রবৃদ্ধি করতে পারেনি। তারা বৈষম্য দূর করেছে ঠিকই, কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে। কিন্তু এই বিপ্লবটা দরকার। 50 বছর পরে যেটা করা হয়নি তখন, অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই ভুল সিদ্ধান্তর এখন কৈফিয়ত দিতে হবে। কিন্তু ইটস নট টু লেট। আমি মনে করি যে চায়নার রিয়েল গ্রোথ শুরু হলো 1990 সালে থেকে। 20 বছরের মধ্যে তারা গরিব দেশ থেকে ধনী দেশে পরিণত করলো যারা, তারা সিঙ্গাপুরের মডেল ফলো করেছিল। তারা নিজেরাই বলে যে আমরা লি কুয়ান ইউর মডেল ফলো করেছি। এবং আমি নিজে লি কুয়ান ইউর খুব ফ্যান। এবং আমি সিঙ্গাপুরে কি হয়েছে, কি ছিল, আমি 60-এর দশকেও সিঙ্গাপুরে গেছি এবং এখন কি হয়েছে আমি সেটা দেখেছি।
এবং আমি মনে করি আমাদের দেশের মানুষের কোয়ালিটি সিঙ্গাপুরের মানুষের কোয়ালিটির চেয়ে খারাপ না। আমি এটা একটা খুব বোল্ড ক্লেম করছি। আমি আমাদের মানুষ সম্বন্ধে অতটুকু বুঝি, তাদের বুদ্ধি, বিবেচনা সবকিছুই ভালো। তাদের শিক্ষার মানটা কম, যে কারণটা আমরা আলোচনা করলাম। এবং সিঙ্গাপুর সেখানে ওই সময় এগিয়ে ছিল শিক্ষার মানে। কিন্তু এটা সম্ভব। ২০ বছরের মধ্যে এই দেশটাকে সমৃদ্ধ, ধনী এবং অনেকটা বৈষম্য মুক্ত না, কিন্তু দারিদ্র্য মুক্ত, জেনুইনলি দারিদ্র্য মুক্ত করানো যাবে। এটা সম্ভব। সো আমি ইয়াঙ্গার জেনারেশনকে বলতে চাই যে এখনকার অবস্থা দেখে আমাদের দেশের ভবিষ্যৎ যাচাই করবে না। এটা অনেক ভালো হতে পারে, খুব তাড়াতাড়ি ভালো হতে পারে। আম এই সরকারের মতো লোক যখন সরে যায় তখন এটা হবে। কি করে সরবে সেটা, এই আলোচনাটা আরেকদিন আমরা করব। কিন্তু আমি মনে করি যে এই পরিস্থিতি খুব খারাপ। এই বাজেটটা আমাদেরকে সবাইকে একটু হতাশ করেছে, কারণ কোনো দিক নির্দেশনা নাই। এই আমাদের ইমিডিয়েট প্রবলেম হলো কোভিড, এবং 2% মানুষ ফুলি ভ্যাকসিনেটেড এই দেশে। ইন্ডিয়া যেটা পুরো দুনিয়া তাদেরকে ধিক্কার করছে, তাদেরকে নিন্দা করছে, তাদের ওখানেও 6% এর উপরে, 6% বিষয়। তো আমাদের অবস্থা আরো খারাপ। আমরা তো বড় একটা দেশ, 18 কোটি মানুষের দেশ, একটা বড় দেশ এবং গুরুত্বপূর্ণ দেশ। এবং আমাদের এই দুরবস্থা কোভিড এর ব্যাপারে, এটার ব্যাপারে আপনারা দেখবেন যে ভ্যাকসিনেশনের কত বাজেট খরচ হবে, কতদিনের মধ্যে আমাদের 70%, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি দেয়, 70% মানুষকে আমরা ভ্যাকসিনেটেড করব। এটা নিয়ে কোনো কথা, কোনো উচ্চারণই কিছু করেননি অর্থমন্ত্রী। উনি কি বুঝেন না যে বাজেটের মাধ্যমে মানুষ দেখতে পারবে যে এই ভ্যাকসিনেশন করার জন্য কত টাকা বরাদ্দ করেছেন? আপনি টাকা বরাদ্দ করে ভ্যাকসিনেশন হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াস্তে এটা হয়ে যায় না। এটা আপনাদেরকে টাকা বরাদ্দ করতে হয়, একটা প্ল্যান করতে হয়, একটা নির্ধারিত একটা schedule এ ভ্যাকসিনেশন দিতে হয়, কন্ট্রাক্ট গুলি করতে হয় বিভিন্ন দেশের সঙ্গে কি দামে করছেন, কেন করছেন, এটা আমাদের জনগণের জানার একটা অধিকার আছে। সো এই দেশে গণতান্ত্রিক কোনো অধিকার নাই। সো এই অধিকারও চলে যাচ্ছে। কিন্তু আপনাদের সাংবাদিকরা এই প্রশ্নে এটা চালিয়ে যান যে আমাদের ভ্যাকসিনেশনটা ৭০ ভাগে কখন পৌঁছাবে? কোন মাসে? কোন বছরে? আমাদেরকে বলেন। কিভাবে পৌঁছাবে? বাজেটে কোথায় এটার ফান্ডিং আছে আমাদেরকে দেখান। যে $10 যদি হয় একটা ভ্যাকসিনের দাম, এই পুরো এই 70% মানুষকে, ৭০% মানুষকে ভ্যাকসিনেট করতে কত টাকা লাগবে? এই প্রশ্নগুলির উত্তর আমরা পাই না। কেউ জিজ্ঞেসও করতে এখন লোকে ভয় পায় যে মন্ত্রী মহোদয় এটাতে অসন্তুষ্ট হবে। কিন্তু মন্ত্রী মহোদয় এগুলো নিয়ে যদি চিন্তা না করেন, ওনার মন্ত্রী মহোদয় হওয়া উচিত না। এমনিতে আপনার কাছে ওভারঅল কি মনে হচ্ছে বাংলাদেশের যে সার্বিক যে পরিস্থিতি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা কি করণীয়, কি মনে করেন? আমি মনে করি যে যতদিন যারা যারা এইসব সরকারকে টিকিয়ে রেখেছে, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের বিবেকে যতদিন না লাগে যে আমরা শুধু এই সরকারকে রক্ষা করে দেশটাকে ধ্বংস করছি, এই জিনিসটা যতদিন তারা বা তাদের ছেলেমেয়েরা তাদেরকে না বলে যে বাবা তুমি যে এই কাজটা করো, এটা কি দেশের জন্য ভালো? এই কথাটা যখন ছেলেমেয়েরা বলতে শুরু করে তাদের বাবাদেরকে, মাদেরকেও, তখন একটা পরিবর্তন চলে আসবে। যখন সবাই বুঝে যে এটা অন্যায় করছে। কয়েকটা ছেলে রাস্তায় স্লোগান দিলে সরকারের বিরুদ্ধে, তাদেরকে অ্যারেস্ট করা হয়, অত্যাচার করা হয়, মানে শারীরিক অত্যাচার করা হয়। এটা সরকারের উইকনেস, এটা একটা প্রকাশ। মানে তাদের কত তারা দুর্বল আমরা বুঝতে পারলাম যে কয়েকটা ইয়াং ছেলের স্লোগানে তারা ভয়ে কাঁপে যে সরকার পতন কখন হয়ে যায়। এটা থেকে বোঝা যায়। ডক্টর রেজা কিবরিয়া, আপনি যেই বিশ্লেষণটি দিলেন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ, এবং বাজেটের মতো একটি কঠিন বিষয়কে আমরা আসলে সাধারণ মানুষকে একটু বোঝার সুবিধার জন্য একটু সহজ করে আলোচনার চেষ্টা করলাম। আপনি আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যারা আপনারা এই অনুষ্ঠান দেখলেন, আসলে বাজেটটাকে নিয়ে আমরা একটু ওভারঅল আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে তুলে ধরার জন্য আজকের এই আলোচনার